আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের যে স্বাস্থ্য কমিশন রিপোর্ট আমার দিয়েছিল 2025 সালে। সেই রিপোর্টের বেশ কিছু প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার আলোকে আমি সঞ্চালক আলমগীর মিয়া এবং আমাদের সাথে উপস্থিত রয়েছে মোহাম্মদ জাফর ইকবাল, তিনি পড়াশোনা করছেন বাংলাদেশ সিলেট ওসমানী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে। তো আজকে জাফর, আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি আমাদের হেলথ কমিশনের যে কিছু মুখ্য প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনাগুলোর উপরে। এবং সবার আগে আমরা প্রস্তাবনা যেটি দেখতে পাই সেটি সংবিধান সংস্কারের মাধ্যমে এখানে মূলত স্বাস্থ্যকে একটি নাগরিক অধিকার হিসাবে এবং এর প্রাপ্যতা নিশ্চিতে এটাকে সাংবিধানিক ভাবে ইনকর্পোরেট করার একটা প্রস্তাবনা এখানে দেওয়া হয়েছে। আসলে বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকার যেটা আমরা পাঠ্যপুস্তকে পড়েছি বা হচ্ছে আমরা যেটা জেনেছি, সেটা আসলে আদৌ আমাদের মৌলিক অধিকার কিনা সেটা নিয়ে আমাদের দেখার বিষয়। তো সংবিধান থেকে দেখতে গেলে আসলে স্বাস্থ্য বিষয়টা আমাদের মৌলিক অধিকার ছিল না। তো যাই হোক, পশ্চিমা বিশ্বে বা হচ্ছে উন্নত বিশ্বে স্বাস্থ্যকে একটি মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়। তো বাংলাদেশে যদি এই স্বাস্থ্য জিনিসটাকে মৌলিক অধিকার হিসেবে ইনক্লুড করা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য অবশ্যই একটি মাইল ফলক। একটা সমস্যা কথা বলতে পারি যে যখন বাংলাদেশের সংবিধান যখন প্রণয়ন করা হচ্ছিল, তখন কাজে সংবিধান প্রণেতাদের কথা চিন্তা করি আমরা। তারা তখন ভেবেছিলেন যে আমাদের যে সোসিও ইকোনমিক কালচারাল যে রাইটস গুলো তার মধ্যে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এগুলো অন্তর্ভুক্ত হয়। তো এগুলো যদি সাংবিধানিক ভাবে তার প্রাপ্যতা নিশ্চিতের জন্য আমরা অধিকার হিসাবে বলবৎ রাখি, তাহলে সমস্যা যে প্রচুর পরিমাণে এটা নেগলিজেন্স, যদি ডিউ ডিলিজেন্স না হয়। আমি যদি একজন নাগরিক হিসাবে যদি আমি স্বাস্থ্য প্রাপ্যতা, স্বাস্থ্য সুরক্ষার প্রাপ্যতা নিশ্চিত না হয় আমার, আমি যে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়ে যেতে পারি। তো এতে করে সমস্যা হবে কি, যে রাষ্ট্র কি সেই পরিমাণে সক্ষম যে বাংলাদেশের যে নাগরিক যারা আছে তাদের সকলের স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য শিক্ষা এগুলো নিশ্চিত করার জন্য। আসলে বাংলাদেশে এতদিন স্বাস্থ্য নাগরিক মৌলিক অধিকার ছিল না, তা সত্ত্বেও স্বাস্থ্য সেবা যেভাবে চলতেছিল বাংলাদেশে, বাংলাদেশের জনগণ এটার প্রতি ফেড আপ এবং মোটেও সেটার প্রতি সন্তুষ্ট না, এটা আমরা জানি। তো এটা যদি মৌলিক অধিকার করা হয়, তো আমার মনে হয় না দেশের বা দেশের স্বাস্থ্য ব্যবস্থার সেই পরিমাণ এবিলিটি আছে যে মানুষকে সন্তুষ্ট করার। ঠিক আছে, মানুষের সন্তুষ্টি আছে, বিষয়টা যে স্বাস্থ্য সন্তুষ্টি, সেটা হতে পারে আমাদের নিজেদের ব্যর্থতা, সেটা হতে পারে রাষ্ট্রের ব্যর্থতা, বা সেটা হতে পারে জনগণের নিজেদের ব্যর্থতা, সেটাও হতে পারে। আমি সেটা কেন সেটা পরবর্তীতে বলবো। দ্বিতীয় প্রস্তাবনা যদি আমরা আসি, একটা মৌলিক প্রস্তাবনা ছিল যে তারা দাবি করছেন যে আলাদা একটা হেলথ সার্ভিস কমিশন গঠন করার জন্য, যারা এই যে যতগুলো আমাদের রেগুলেটরি বডি আছে, বিএমডিসি, বিএমইএসি এবং অন্যান্য যারা রেগুলেটরি বডি আছে, এগুলোকে একত্রে ইনকর্পোরেট করা হবে কমিশনের মধ্যে। এছাড়া আরো অন্যান্য জনস্বাস্থ্য এবং অন্যান্য যে স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়াদি এবং সংস্থা, এগুলোকে মূলত একটা স্বতন্ত্র কমিশনের আওতায় নিয়ে আসা হবে। প্রথমত, বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন বেশ কয়েকটি রেগুলেটরি বডি একসাথে করে, এটা অবশ্যই একটা ভালো দিক। কারণ হচ্ছে বাংলাদেশে যতগুলা স্বাস্থ্য রেগুলেটরি প্ল্যাটফর্ম আছে, বিএমডিসি, বিএমএফসি, তারপরে আরো আছে এই বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল, তারা হচ্ছে ওষুধের মান নিয়ন্ত্রণ, ওষুধের ব্যবস্থাপনা এগুলো নিয়ন্ত্রণ করে। সব যদি একটা রেগুলেটরি বডির আওতায় চলে, তাহলে অবশ্যই এখানে আসলে অনেকগুলো দিক এখানে চলে আসে। প্রথমত হচ্ছে এরা করা হচ্ছে ভালো একটা নিয়তে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যদি দুর্নীতি এখানে প্রবেশ করে, তখন আবার দেখা যায় যে সবকিছু একসাথে নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ হেলথ সার্ভিস। বাংলাদেশ হেলথ সার্ভিস এখন দেখা যায় বাংলাদেশের স্বাস্থ্য নিয়োগটা কিভাবে হচ্ছে। প্রথমত, যারা এমবিবিএস করে বের হচ্ছে, তারা হচ্ছে বিসিএস দিচ্ছে। তো বিসিএস এ কয়েক বছর পর পর একটা স্পেশাল বিসিএস দেওয়া হয়। সেই স্পেশাল বিসিএস এর মাধ্যমে তারা নিয়োগ প্রাপ্ত হয়। এছাড়াও নর্মাল বিসিএস এও স্বাস্থ্য একটা ক্যাডার তো আছেই, সেখানেও সেভাবে নিয়োগ দেওয়া হয়। তো দেখা যায় যে একটা স্টুডেন্ট এমবিবিএস করার পরে তার 1-1.5 বছর 2 বছর সময় দেওয়া লাগতেছে বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য। তো বিসিএস প্রিপারেশনের মধ্যে কি আছে? তো আছে হচ্ছে মেডিকেল রিলেটেড নলেজের পাশাপাশি তার একটা বড় অংশ জুড়ে আছে হচ্ছে ইতিহাস, সংস্কৃতি, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, এগুলো তার পড়তে হচ্ছে, যেটা কিনা তার সে যে পরবর্তী সেবা দিবে সেই সেবার সাথে মোটেও রিলেটেড না। অথচ তার এটা পড়ে তার সময় নষ্ট করা হচ্ছে এক ধরনের।
তো এই বিএইচএস গঠনের মাধ্যমে যে নতুন ভাবে চিকিৎসকদেরকে নিয়োগ দেওয়ার যে পদ্ধতিটা প্রচলন করা হবে, সেটা অবশ্যই একটা ভালো দিক। যদি সেখানে এই শিক্ষা, ইতিহাস, চিকিৎসা, মানে ইতিহাস, তারপর সংস্কৃতি, বাংলা ব্যাকরণ, তারপর হচ্ছে ইংলিশ, এগুলো ইনক্লুড না করা হয়, তাহলে সেটা অবশ্যই একটা ভালো দিক হবে। এবং বিসিএস নামক যে একটা, আমি বলবো, স্ক্যাম, এই জিনিসটা থেকে অনেকটা বেরিয়ে আসা যাবে। আচ্ছা, এখানে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটাতে আরো কিছু বিষয় তারা যুক্ত করতে পারতো, কিংবা হয়তো যুক্ত করার পরিকল্পনা করেছে। যেমন আমরা যে দেখি বর্তমানে যে পরিবার পরিকল্পনা ক্যাডার যেটা আছে বিসিএস এর সাধারণত, সেটাতে আসলে ডাক্তার হইতে হবে এমন কোনো আসলে বাধ্যবাধকতা নাই। অন্য ক্যাডার থেকে পরিবার পরিকল্পনা আসলে যাওয়া যায়। এবং এর বাইরে আমরা একটা বড় একটা অংশ জুড়ে দেখি কি, যে অ্যাডমিন ক্যাডার থেকে এসে স্বাস্থ্য ক্যাডারের মধ্যে তারা ইনকর্পোরেট হচ্ছেন। দেখা যায় যে যে অনেক সময় ডিজি বা এরকম বড় বড় পদমর্যাদায় সচিবরা আসেন অন্য ক্যাডার থেকে, বিশেষ করে অ্যাডমিন ক্যাডার থেকে আসেন। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা ডাক্তারদের পাবো যারা হয়তো এই বিষয়গুলো আরো ভালো মতো দেখভাল করতে পারবেন, এটা আমরা আশা করি। আমার মনে হয় যে এই বিষয়গুলো তাদের আসলে রাখা উচিত ছিল। যেমন এই সুবিধাটা আমরা যখন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যখন আলাদাভাবে গঠন করা হইলো, মানে আগে বিসিএস এ বিচারক নিয়োগ হইতো বিসিএস আইনের মাধ্যমে, একটা আলাদা ক্যাডার ছিল। ওইখান থেকে বের হয়ে যখন স্বতন্ত্র একটা কমিশনের মাধ্যমে যখন এখন জুডিশিয়ারিতে জাজ নিয়োগ হচ্ছেন, এবং পুরা বিচার বিভাগ, এখানে যে ডিজি থেকে শুরু করে যারা এখানে সচিব, তারাও জজ থেকেই আসতেছেন। তো এটা অনেকটাই আমাদের হুম। বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করেছে। তো আমার মনে হয় যে এই হেলথ সার্ভিসের মধ্যেও শুধুমাত্র ডাক্তার জন্য জন্য সেপারেশন থাকাটা হওয়া উচিত বলে আমার পার্সোনালি মনে হয় এখানে। আচ্ছা, তৃতীয়ত এটা একটা ভালো প্রস্তাবনা যে ডাক্তারদের ক্যারিয়ার প্ল্যানিং এবং পদোন্নতি পুরো বিষয়টা স্বাস্থ্য সেবা, শিক্ষা ও ব্যবস্থাপনা, এই তিনটা বিভাগের মাধ্যমে স্বাস্থ্য, এই যে সার্ভিস তার আন্ডারে করা হোক। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, সেটা আমাদের বিশেষ করে মানে যারা আমরা রোগী থাকি সরকারি হাসপাতালগুলোতে, রোগীদের একটা খুব কমন একটা মানে অভিযোগ দেখা যায়, যে অভিযোগটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার সময় দিয়ে রোগী দেখে না, মানে ঢুকলেই বের করে দেয়। তো এই বিষয়ে তারা প্রস্তাবনা দিয়েছেন যে ন্যূনতম 10 মিনিট সময় রোগীর জন্য নিশ্চিত করতে হবে। এর বাইরে রোগীদের প্রেসক্রিপশন, মানে নমুনা প্রেসক্রিপশন যাচাইয়ের মানে র্যান্ডমলি পিক অ্যান্ড চুজের মাধ্যমে প্রেসক্রিপশন যাচাইয়ের একটা ব্যবস্থাপনা থাকবে। সেটা যে কোনো ডাক্তার হইতে পারে, সরকারি বেসরকারি যে কোনো ডাক্তার। ওই যে একটা অভিযোগ থাকে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের কাছ থেকে ডাক্তার উপঢৌকন গ্রহণ করে তারা ওই কোম্পানির ওষুধ সাজেস্ট করতে থাকে। তো এই বিষয়গুলোর উপরে তারা আর কি একটা যাচাইয়ের বা একটা অডিটিং এর একটা প্রস্তাবনা তারা রাখতে চাচ্ছেন। তো প্রথমত এই যে ডাক্তার রোগীকে 10 মিনিট করে সময় দিবে, এই বিষয়টা আসলে বলি। তো রোগীরা, এটা বাংলাদেশে আদিকাল থেকেই দেখে আসতেছে যে রোগীরা বলে ডাক্তার সময় দেয় না, ডাক্তার সময় দেয় না। এটা একটা কমন প্রবলেম। এবং এই বিষয়ে আমি দুইটা কথা বলবো। সেটা হচ্ছে যে প্রথমত, বাংলাদেশে ডাক্তাররা সময় দেয় না, এটা সঠিক, এবং এটার কারণে যে অনেক সমস্যা হয়, ডাক্তার ভুল ওষুধ দিচ্ছে, এটাও হয় আসলে, সত্যি কথা বলতে। কারণ রোগীর অনেক হিস্ট্রি নেওয়া থাকে, রোগীর পার্সোনাল হিস্টোরি, ফ্যামিলি হিস্টোরি, তারপরে সে স্মোকিং করে কিনা, তার অ্যালকোহল কনজাম করে কিনা, তারপর ফ্যামিলিতে কেউ এই রোগ আছে কিনা, কিরকম এমনকি আমাদের যখন হিস্ট্রি টেকিং শেখানো হয় আমাদের এই যে থার্ড ইয়ারে, যখন এই যে ওয়ার্ড হিস্ট্রি টেকিং শেখানো হয়, সেখানে দেখা যায় আরো কিছু কিছু থাকে। যেমন হচ্ছে এই সে কোথাও ট্রাভেল করেছে কিনা কয়েকদিনের মধ্যে, তারপরে হচ্ছে তার আহ, কিরকম বাসায় সে থাকে, তার অর্থনৈতিক অবস্থা কিরকম, ঠিক আছে, তার বাড়ি কি পাকা দালান নাকি ছনের তৈরি নাকি টিনের তৈরি, এগুলা প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু তার হেলথ রিলেটেড বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ের সাথে তার স্বাস্থ্য রিলেটেড আসলে। কিন্তু এত হিস্ট্রি আসলে আদৌ ডাক্তার নেয় কিনা আমি জানি না, কখনো নেয় না আই থিঙ্ক। তো এই অল্প সময়ের মধ্যে এত হিস্ট্রি নেওয়া সম্ভব না। তো এই যে নেওয়া হচ্ছে না, এতে করে রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে একটা রুগীকে এত টাইম দেওয়া আসলে সম্ভব না। কারণ যে পরিমাণ রুগী এবং যে পরিমাণ ডাক্তার, ডাক্তারের একটু রুগী রেশিও অনেক কম বাংলাদেশে। তো যে কারণে হচ্ছে বাংলাদেশে এত টাইম দেওয়া সম্ভব না। তো এখন যদি 10 মিনিটের সময় দেওয়ার বিষয়টা যদি আসে, তাহলে এটা রোগীর জন্য অবশ্যই ভালো, কিন্তু আসলে আই থিঙ্ক এটা সম্ভব না। যদি যদি সম্ভব করাও হয় জোর করে, তাহলে তখন দেখা যাবে যে বিপুল পরিমাণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে রিসিভ হবে। ঠিক আছে, কারণ হচ্ছে একটা সরকারি হাসপাতালে একটা রোগ নিয়ে আসে, মানে
সেম রোগ যেমন হচ্ছে চর্মরোগ, চর্মরোগ নিয়ে আসলো হচ্ছে 100 জন মানুষ, ঠিক আছে, সরকারি হাসপাতালে আসতেই পারে, 100 জন কমই বলে ফেললাম। চর্মরোগ নিয়ে 100 জন মানুষ আসলো, তো সবাইকে 10 মিনিট করে টাইম দেয়, তাহলে কত টাইম দেওয়া লাগবে? আর যে রুগীটা 80 নম্বর সিরিয়ালে, 90 নম্বর সিরিয়ালে, তার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? তো মাঝখানে আবার খাবারের বিরতি আছে, সবকিছু আছে, তো এত কিছু আসলে বাংলাদেশে পসিবল না। 10 মিনিট করে টাইম একটু বেশি হয়ে যায়। এখানে আমি বলবো যার যতটুকু দরকার ততটুকু, অন্তত রুগীর যে এসেনশিয়াল হিস্ট্রি গুলো আছে এগুলো যদি ডক্টর অন্তত শুনে, এসেনশিয়াল হিস্ট্রি গুলো শুনে, বা হচ্ছে এমনও হতে পারে যে হিস্ট্রি টেকিং এর জন্য আলাদা করে একজন নিয়োগ থাকতে পারে, যে আলাদা একজন ডাক্তার সেই হিস্ট্রি টেকিং দিবে, শুধু সেই হিস্ট্রি টেকিং করে একটা জমা রাখবে, যে হচ্ছে কিনা ওষুধ লিখবে। আরো বহুত নিয়ম কানুন বাংলাদেশে করা উচিত ছিল, যেমন হচ্ছে বিদেশে দেখা যায় যে ডাক্তার শুধু, এই যে তুমি যে বললা ইয়ার কথাটা, ডাক্তার ওষুধ কোম্পানির লোক থেকে আহ, লাভবান হয়ে ডাক্তার ওষুধ লিখলো কিনা, সে নিয়ন্ত্রণ করা যেতে পারে এভাবে যে ডাক্তার শুধু জেনেরিক নেম লিখতে পারবে, ট্রেড নেম লিখতে পারবে না। এইভাবে যদি এটা করা যায়, যে আমি দুইটা কথা বললাম, এক হচ্ছে হিস্ট্রি টেকিং এর জন্য আলাদা রুক রেখে, তাহলে এই যে ডাক্তার যে মেইন সে হচ্ছে সময় একটু কম দিল, তাহলে হয়ে যাচ্ছে কিন্তু। এই হচ্ছে আর একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ডাক্তার জেনেরিক নেম লিখতে পারবে, ট্রেড নেম না লিখতে পারবে, সেভাবেও নিয়ন্ত্রণ করা যেতে পারে। আরেকটা অভিযোগ থাকে কমন, যে ডাক্তার হচ্ছে মানে অনর্থক টেস্ট দেয় কমিশনের জন্য। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, অনেক সময় রুগীরা বুঝেরা বুঝে না আসলে, এই জন্য এরকম মন্তব্য করে। আবার এরকমও হয়, হয় না যেমন না, ডাক্তাররা অনেক সময়, যাদের যারা একটু অসাধু ডাক্তার আছে, তারা এই কাজটা করে থাকে। এই জন্যই তো যাহা রটে তা কিছু হলেও ঘটে। আবার অনেক সময় এরকমই, বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় যে আসলে একটা রুগী তোমার কাছে আসলে সেই রুগীটার আসলে কি হয়েছে সেটা বুঝতে গেলে অনেক ধরনের টেস্টের প্রয়োজন হয়। এখন দেখা যায় এত এত টেস্ট, যেটার মধ্যে হচ্ছে প্রত্যেকটা টেস্টে 10,000, 15,000, 8,000, 6,000, 4,000, এরকম বিভিন্ন ধরনের খরচ আছে। এর চেয়ে দামি দামি টেস্টও আছে, উন্নত মানের টেস্টও আছে। তো এখন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা এতটাও ভালো না যে সে একটা রোগ নিয়ে আসার পরে সে 10,000 টাকা খরচ করবে, 20,000 টাকা খরচ করবে। তো যদি খরচ হয়ে যায় ঠিক টেস্ট করাইতে গিয়ে, তখন আসলে তার মানুষের লাগে, তখন তখন মানুষ এই ধরনের মন্তব্য করে থাকে যে ডাক্তার হয়তো টেস্ট দিছে, ডাক্তার আসলে টাকা খাইছে। এটা আসলে আসলে একটা রোগ নির্ণয় করতে অনেক টেস্টের প্রয়োজন হয়, এর থেকে বড় বড় টেস্টের প্রয়োজন হয়, যেটা কিনা ডাক্তাররা এভয়েড করে, রোগীর অর্থনৈতিক অবস্থার উপর চিন্তা করে। বাংলাদেশের মানুষদের প্রবণতা আছে, তারা হচ্ছে ভারতে যে চিকিৎসা করানোর একটা প্রবণতা আছে। আমি আমি ইন্ডিয়ারই হচ্ছে ওদের হেলথ কমিশনের রিপোর্টই করতেছিলাম। তো ওরা, ওদেরই হেলথ কমিশনের দাবি হচ্ছে ওদের অ্যারাউন্ড 50% সার্জারি হয় হচ্ছে অনর্থক, কোনো প্রয়োজন থাকে না। ওইখানেও সেম অ্যাকুজিশন থাকে যে ডাক্তাররা টাকা খেয়ে হচ্ছে ওইখানে অনর্থক হচ্ছে সার্জারি করায়, অনর্থক টেস্ট দেয়। তো এত কিছু করার পরেও, এবং ওখানে যে যে বাংলাদেশি রোগী যারা যায় তাদের যে সাকসেস রেট যে খুব বেশি তাও না, সাকসেস মোটামুটি 70-80-এর দিকেই থাকে। বাংলাদেশে যারা ইন্ডিয়া ডাক্তার দেখা যাচ্ছেন যারা, তাদের তারপরে যে মানুষের যে একটা আস্থার জায়গা তৈরি হয় ইন্ডিয়ার প্রতি, এই কারণটা কেন তৈরি হচ্ছে, এবং এটা কতটা জনগণ ভিত্তিক এবং কতটা আসলে আমাদের ডাক্তারদের বা আমাদের সিস্টেমের গাফিলতি। এটা আমি বলবো যে আসলে বাংলাদেশের মানুষ বিদেশি জিনিসটা আসলে বেশি পছন্দ করে, এটা কেন জানি আমি জানি না। যে মানুষের আসলে একটা বিষয় আছে, চিকিৎসা একটা কথা আছে, প্লাসিবো। প্লাসিবো কি, যে তোমার রোগ নাই, কিছুই নাই, কিন্তু তোমার মনে হচ্ছে তোমার রোগ আছে, অনেক সমস্যা তোমার, তখন তোমাকে যে ডাক্তার কোনো ওষুধ না দেয়, তুমি ডাক্তার সন্তুষ্ট থাকবা, কারণ ডাক্তার নির্ণয় করে কোনো ওষুধ রোগ পায় নাই তোমার কাছে, তাই না? তো তখন যদি ডাক্তার এমন কোনো ট্রিটমেন্ট দেয় যেটা কিনা আসলে তার কোনো ইফেক্ট নাই, তো সেটা গ্রহণ করে সে ভাবলো যে এটাই তার রোগের ওষুধ, এবং সেটা সে গ্রহণ করলো, এতে করে তার রোগটাও ভালো হয়ে যাবে। আসলে রোগ ওষুধ কিছুই করে নাই, ডাক্তারও কিছু করে নাই, জাস্ট হচ্ছে এটা প্লাসিবো, মেন্টাল স্যাটিসফ্যাকশন। তো বাংলাদেশের মানুষ আসলে ইন্ডিয়া গিয়ে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা পায়। ইন্ডিয়া এই এই আস্থার জায়গাটা তৈরি করতে পারছে যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, তারা হচ্ছে দেখা যায় কি রোগীকে সময় দেয় বেশি, টেস্ট গুলা একটু কম দামে করে, তারপর ওষুধ গুলা একটু কম দামে দেয়। এই মাধ্যমে রোগীর স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারছে, এবং হচ্ছে এই যে আশেপাশের মানুষের কাছ থেকে শুনে যে সে ইন্ডিয়া গিয়ে ভালো হয়েছে, উমুক ইন্ডিয়া গিয়ে ভালো হয়েছে, তুমুক ইন্ডিয়া গিয়ে ভালো হয়েছে, এতে করে একটা আস্থার জায়গা তৈরি হয়, এবং এই কারণে এই রোগীরা হচ্ছে ইন্ডিয়া যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলবো সেটা হচ্ছে যে ক্যান্সার চিকিৎসার দিক দিয়ে ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে, সত্যি কথা বলতে। এই যে মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার চিকিৎসাটা ইন্ডিয়াতে যে এগিয়ে আছে, অনেকগুলো হসপিটালে খুব ভালো ক্যান্সার ক্যান্সার চিকিৎসা দেওয়া হয় ইন্ডিয়াতে, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে বিশেষ অনেকগুলো হাসপাতাল আছে যেগুলো খুব ভালো ক্যান্সারের চিকিৎসা দেয়, যে কারণে হচ্ছে সেখানে গিয়ে রোগীরা ভালো হচ্ছে এবং হচ্ছে ফিরে আসতেছে। এতে করে আরো একটা বড় আস্থা জায়গা ইন্ডিয়া তৈরি করতে পারছে। এই জায়গাতে আসলে আমরা পিছিয়ে গেলাম কেন, যে ক্যান্সার চিকিৎসা কিংবা হচ্ছে বেশ কিছু ট্রান্সপ্লান্টের চিকিৎসা যেগুলো আছে, যেমন লিভার ট্রান্সপ্লান্ট বা অঙ্গ ট্রান্সপ্লান্ট, মানে অনেকগুলো ট্রান্সপ্লান্টের চিকিৎসা এবং ক্যান্সার, এই দুটো জায়গাতে কেন যেন মনে হচ্ছে যে আমরা অনেকটা পিছিয়ে গেছি। এই জিনিসটা হচ্ছে কেন? বাংলাদেশে এই ক্যান্সার নির্ণয়
ক্যান্সার নির্ণয় করতে গিয়ে আসলে অনেক কষ্ট হয়, অনেক পরিমাণ অর্থ ব্যয় করতে হয় রোগীদের। যেমন হচ্ছে কিছু টেস্ট আছে তোমার, যেমন প্যাট সিটি টেস্ট, আরো কিছু টেস্ট আছে যেগুলো হচ্ছে খুবই ব্যয়বহুল বাংলাদেশে। এর ব্যয়বহুলতার কারণ হচ্ছে সরকারি হাসপাতালে এই টেস্ট গুলা তোমার করতে গেলে সমস্যা, করা যায় না। যেহেতু তুমি যখন একটা ভালো বেসরকারি হাসপাতালে যাবা, তখন দেখা যায় একটা টেস্টের দাম 40,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা, এরকম কস্ট, অনেক প্রচুর পরিমাণ কস্ট। এর বড় একটা কারণ হচ্ছে বেসরকারি হাসপাতালের সিন্ডিকেট। এবং আরো একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে যে এই যে যে ওষুধ, এই রোগ নির্ণয় করার জন্য যে পরিমাণ যন্ত্রপাতি প্রয়োজন, যন্ত্রপাতি গুলা হচ্ছে বাংলাদেশে অপ্রতুল। ঠিক আছে, এই এই যন্ত্রপাতি গুলোর উপর প্রচুর ট্যাক্স আছে। আর হচ্ছে যেটা কিনা ইন্ডিয়াতে নাই। ইন্ডিয়াতে আমরা জানি যে যন্ত্রপাতির উপর ট্যাক্স খুবই কম। আর হচ্ছে ইন্ডিয়ার নিজস্ব ম্যানুফ্যাকচারারও আছে। তো যে কারণে হচ্ছে ইন্ডিয়াতে টেস্ট গুলোর খরচ কম। ঠিক আছে। তো ক্যান্সারের থেরাপি দিতে গিয়ে বাংলাদেশ প্রচুর পরিমাণে কষ্ট হয়। যে কারণে মানুষ মূলত কষ্টের কথা চিন্তা করে ইন্ডিয়াকে প্রেফার করে, এবং সাকসেস রেটও ইন্ডিয়াতে ভালো। স্বাস্থ্য শিক্ষা নিয়ে আসলে একটু কথা বলার ছিল। সেটা হচ্ছে যে কমিশন তার রিপোর্টে উল্লেখ করছে যে মানহীন সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোকে বন্ধ করতে হবে এবং শিক্ষার্থীদেরকে অন্যান্য মেডিকেল কলেজগুলো স্থানান্তরিত করে দিতে হবে। কারণ আমরা এই সুপারিশটা আসার পরে এটার পক্ষে এবং বিপক্ষে দুই রকমের হচ্ছে যুক্তি দেখছি, এবং বিশেষ করে বিপক্ষের যারা শিক্ষার্থী অনেকেই হচ্ছে রাস্তায় নেমে এসেছিলেন যে এটার বিপক্ষে জোরালো অবস্থান জাহির করতে। ডাক্তার যেখান থেকেই পড়ুক, তাকে তো হচ্ছে আলটিমেটলি পরীক্ষাটা তো পাশ করে আসতে হয়। এটা তো একটা সেন্ট্রাল পরীক্ষা, সব মেডিকেলের জন্য হম একই হম। পরীক্ষা। তো একটা ডাক্তার যখন সেই প্রফ থেকে পাশ করে আসতেছে, সেও যে ডাক্তার একজন ঢাকা মেডিকেল থেকে সেই সেম প্রফই পাশ করে আসতেছে, তো অথচ তার ফলে তাহলে আমরা রোগীদের ক্ষেত্রে এই ইফেক্টটা কি কি পড়তে পারে, বা ডাক্তারকে আমরা কি বাজে ডাক্তার বা ভালো ডাক্তার এভাবে মূল্যায়িত করতে পারি কিনা, যে ভালো মেডিকেলে পড়লে ভালো ডাক্তার, বাজে মেডিকেলে পড়লে বাজে ডাক্তার। অবশ্যই, প্রথমত আমি বলবো যে এই যে মানহীন যে বেসরকারি কলেজগুলা, মানহীন সরকারি মেডিকেল কলেজগুলো কিভাবে আসলো, এগুলো আসলে হচ্ছে আমি বলবো প্রথমত এগুলো করা উচিত ছিল না। কেন করা হলো? প্রথম কথা হচ্ছে এই বিগত সরকারের আমলে এগুলো করা হয়েছে। এটা একটা সরকারের নিজেদের, সরকার যে দেশের উন্নয়ন করতেছে সেটা বোঝানোর একটা বিষয় ছিল যে শেখ হাসিনা সে উনি চাচ্ছিল যে দেশের বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে তারপর মানুষকে বলবে যে এখানে মেডিকেল কলেজ আছে, ওখানে মেডিকেল কলেজ। আমি তো নিজে প্রতিষ্ঠা করছি, তার নিজের জনপ্রিয়তা বাড়ানোর একটা ওয়ে ছিল মাত্র এটা। কিন্তু আসলে যেই হারে মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে সেই হারে যদি মান উন্নয়ন করা হতো তাহলে আরো ভালো হতো। এমবিবিএস ডিগ্রিটা একটা প্র্যাকটিক্যাল ডিগ্রি। এখানে শুধু তোমার বই পুস্তকীয় জ্ঞান অর্জন করলে হচ্ছে না। এখানে তোমার পড়তে গেলে তোমার ওয়ার্ড ফেসিলিটি লাগবে, নির্দিষ্ট পরিমাণ রুগী থাকতে হবে ওয়ার্ডে, বিভিন্ন ধরনের রুগী থাকতে হবে ওয়ার্ডে, এবং সেই পরিমাণ শিক্ষক থাকতে হবে, রেজিস্ট্রার থাকতে হবে, যাদের মাধ্যমে তুমি শিখবা। ওয়ার্ডে গিয়ে তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবা যে এই রুগীটার এই ফাইন্ডিংস পেলে তোমার এরকম ডায়াগনোসিস হবে, বা এইভাবে তুমি আস্তে আস্তে তাকে ট্রিটমেন্ট করবা। তো প্র্যাকটিক্যাল নলেজ, এটাই মূলত আসল নলেজ। তারপরে তোমার সার্জারি ইউনিটে গিয়ে তোমার সার্জারি দেখা কয়েকটা, তারপরে সার্জারি ফেস করা, একটু হেল্প করা, অ্যাসিস্ট করা। এতে করে তোমার বড় একটা শিক্ষা ব্যবস্থা এখানে আছে। তারপর যে ভালো মানের শিক্ষক, ভালো মানের লেকচার ব্যবস্থা, শিক্ষকরা তোমাকে নতুন নতুন জিনিস শেখাচ্ছে কিনা, লেখার স্লাইড গুলো ঠিক মতো তোমাকে পড়াচ্ছে কিনা, অ্যানাটমি ডিপার্টমেন্টে নির্দিষ্ট পরিমাণ ইয়া আছে কিনা, কঙ্কাল আছে কিনা, বা হচ্ছে তোমার ক্যাডাভার আছে কিনা। আরো বিভিন্ন ফ্যাসিলিটিস এর প্রয়োজন হয় এমবিবিএস ডিগ্রিটা অর্জন করতে। তো এখন একটা মানহীন মেডিকেলে ওয়ার্ড ফেসিলিটিস নাই, রুগী নাই, তারপরে হচ্ছে ভালো সার্জন নাই, ভালো চিকিৎসক নাই, ভালো শিক্ষক নাই, তাহলে আসলে তাদের শিক্ষার জায়গাটা আসলে কি সেটা আমার মাথায় ধরতেছে না। আর হচ্ছে ওয়ার্ড ফেসিলিটিস এর কারণে মূলত সুনামগঞ্জ মেডিকেলে প্রিভিয়াস দেখতে পারছি তারা হচ্ছে ওয়ার্ড ফেসিলিটিস চাচ্ছিল, তারা এই জন্য আন্দোলন করতেছিল যে ওয়ার্ড ফেসিলিটিস চাই তারা। তো আলটিমেটলি তাদের ওয়ার্ড ফেসিলিটিস না দেওয়া সত্ত্বেও তারা এখন তারা আবার দেখা যাচ্ছে উসমানী মেডিকেলে আসার পর তারা একতা ওয়ার্ড করতেছে। তো এইভাবে কষ্ট করে তাদের পড়তে হচ্ছে। মানহীন মেডিকেল কলেজ সেগুলা স্টুডেন্টরা যদি বিভাগীয় মেডিকেল কলেজ গুলোতে আসে, এতে করে বিভাগীয় মেডিকেল গুলোতে চাপ বাড়বে প্রথমত। কিন্তু তাদের জন্য ভালো, যারা আসতে পারে তাদের জন্য ভালো। এখন সেই চাপ সামলানোর সক্ষমতা বিভাগীয় মেডিকেল কলেজ গুলোর আসে কিনা সেটা আসলে অনেক পর্যালোচনার দাবিদার। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে তাহলে আমাদের আরেকটা প্রশ্ন আসলে এখানে রেজ হইতেছে। সেটা হচ্ছে যে এই কমিশন একটা প্রস্তাবনা করছে, সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য সেবা এবং শিক্ষা সবকিছুকে আসলে বিকেন্দ্রীকরণ করা। মানে আমরা যেমন এখন সবকিছু একটা ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে আমাদের। খুব আনফরচুনেট আমার কাছে মনে হয় যে আমাদের বেশ কয়েকটা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যেটা পিজি হাসপাতাল, এটা বাদে বাকি সবগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয় আসলে এক প্রকারের সার্টিফিকেট প্রদানকারী সংস্থার মতো আচরণ করে। এর বাইরে তারা আসলে হচ্ছে মানে ওই যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা শিক্ষা, ওইটা তারা উন্নত হইতে পারে নাই। তো আমাদের প্রয়োজন ছিল যে বিভাগীয় অঞ্চলগুলোতে হচ্ছে এই ধরনের, কারণ আমি নিজেই পিজিতে দেখছি যে অনেক রোগী গ্রাম থেকে আসে, পিজির হচ্ছে করিডোরে বসে আছে,
বা ঢাকা মেডিকেলে হচ্ছে বারান্দায় বসে আছে, সোহরাওয়ার্দী বারান্দায় বসে আছে। এই জায়গাগুলো থেকে আমাদের আসলে বিজ্ঞপ্তি করাগুলো প্রয়োজন ছিল। তারপরে একই সাথে তারা প্রস্তাব করছে একটা নেটওয়ার্ক তৈরি করা, যে নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে আমাদের ফার্মাসি গুলো থাকবে, অ্যাম্বুলেন্স পরিষেবা থাকবে। অ্যাম্বুলেন্স পরিষেবা একটা অনেক বড় একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, যে খুব জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সের পরিষেবা পাওয়া যায় না। এই সাথে আমার আসলে আরেকটা জিনিস মনে পড়লো, যে আমাদের আসলে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট আসলে মানে সরকারি আহ বিধান আসলে নাই বা রেগুলেশন নাই, বিশেষ করে ট্রাফিকের ক্ষেত্রে আসলে নাই, মানে নিয়ন্ত্রণেও নাই, ধারার ক্ষেত্রেও নাই, এবং হচ্ছে এগুলো ট্রাফিকের জন্য নাই। আমি দুবাই সম্বন্ধে দেখতেছিলাম একটা ভিডিও, যে দুবাইয়ের ব্যাপারটা হচ্ছে তোমার পিছে যদি অ্যাম্বুলেন্স থাকে আর তুমি যদি অ্যাম্বুলেন্সকে সাইড না দাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার খুব মোটা অঙ্কের ফাইন হয়ে যাবে। জাস্ট অ্যাম্বুলেন্স যদি যায় বলে যে মানে তার কাছে রেকর্ড দেখাতে পারে যে আমার সামনে ওই গাড়ি ছিল এবং গাড়ির নাম্বার হচ্ছে এত, সে আমাকে সাইড দেয় না, হর্ন শোনার পরে। তো ইমিডিয়েটলি তোমাকে হচ্ছে যেই অবস্থায় থাকো না কেন, কিসে অ্যাম্বুলেন্স আসছে মানে তোমাকে হচ্ছে ইমিডিয়েটলি সাইড দিয়ে দিতে হবে। তো আমাদের দেশে আমরা অনেক সময় খুব অভাবের চিন্তা করি যে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা ইমার্জেন্সি লেন রাখবো, যেটা আসলে অনেক সময় পসিবল না এমার্জেন্সি লেন রাখা। বাট আমরা এই আইনটা করতে পারতাম, যে অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস তাদের জন্য হচ্ছে ফাস্ট ট্র্যাক একটা ব্যবস্থাপনা রাখা, যে এটা আসলে ট্রাফিক রুলস তারা রোড ক্লিয়ার করে দিবে, ওর সামনে কোনো গাড়ি থাকলে সে অটোমেটিক সাইড দিতে বাধ্য। এই জিনিসগুলো আসলে আমাদের মনে হয় করার প্রয়োজন ছিল। আনফর্চুনেটলি এই জিনিসগুলো আমরা দেখি কাদের জন্য, ভিআইপি দের জন্য দেখি। যখন কোনো মন্ত্রী না, যখন কোনো সচিব লেভেলে মানুষজন যায়, তো সামনে প্রোটোকল গাড়ি, সামনের থেকে তো সব গাড়ি লাঠি দিয়ে সহায়তা থাকে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো করা উচিত ছিল অ্যাম্বুলেন্সের জন্য। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে এখন তারা বলতেছে যে একদিকে একটা নেটওয়ার্কের মধ্যে আনবে, আর আরেকদিকে বলতেছে বিকেন্দ্রীকরণ করা। তো আমার মনে হলে সাংঘর্ষিক হয়ে গেল, যদি আমি হচ্ছে বেসরকারি মেডিকেল বা সরকারি মেডিকেল যেগুলো মানে প্রত্যন্ত এলাকা বা হচ্ছে যেগুলো মানহীন করতেছি, সেগুলো যদি আসলে বন্ধ করে দিই, তো তাহলে হচ্ছে মানে আমার ওই রোগীগুলোকে আলটিমেটলি আমাকে সুনামগঞ্জ থেকে রোগীগুলোকে সিলেটে আসতে হচ্ছে, ওসমান মেডিকেল আসতে হচ্ছে, কিংবা মাদারীপুর থেকে আমাকে ঢাকাতেই আসতে হচ্ছে। তো এটা তো আমার একটা রোগী হিসাবে আমার জন্য তো চরম ভোগান্তির একটা বিষয় হয়ে দাঁড়াবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এই জন্যই তো সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থী যারা তারা আন্দোলন করছিল যে তাদের এখানে ওয়ার্ড ফেসিলিটিস বাড়ানো হয়, যে উন্নয়ন করা হয়, মান উন্নয়ন করা হয়। আসলে মান উন্নয়ন যদি হয় তাহলে আসলে সেখানে কারোরই কোনো কিন্তু নাই। সবাই এটাই চাচ্ছে, যারা ওইখানে শিক্ষার্থী তারাও চাচ্ছে যে তারা এখানে মান উন্নয়ন করা হোক। আলাদাভাবে নারী স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, এই বিষয়গুলো হচ্ছে আলাদা একটা বিধিমালা প্রণয়ন করার জন্য। মানে আমার কাছে ইন্ডিভিজুয়ালি মনে হচ্ছে যে নারী স্বাস্থ্য বিষয়টাকে আলাদা করে আসলে আমাদের দেখা উচিত। মানে এইখানে যে কয়েকটা হচ্ছে প্রস্তাবনার কথা বলা হয়েছে, যেমন তার মধ্যে বলা হচ্ছে যে নারীরা, নারী বান্ধব, মানুষ হসপিটাল নারী বান্ধব পরিবেশ থাকে না। তারা বলতেছে যে হচ্ছে নারী বান্ধব হচ্ছে স্টাফ নাই, নারী বান্ধব হচ্ছে পরিবেশ নাই, এটা একটা বিষয় গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে নারীদের ইজি টু অ্যাক্সেস হচ্ছে হসপিটাল গুলাতে ইজি অ্যাক্সেস না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি বলতে পারি যে তোমাকে, যে অনেক নারীরাই আছে গ্রামের যারা প্রসূতি সেবা বা কিংবা হচ্ছে নারী স্বাস্থ্য, গাইনিক স্বাস্থ্যগুলো তারা আসলে তারা মানে জানেই না যে এই বিষয়গুলো আসলে তাদের কেয়ার করা উচিত। হাইজিন, এখনো অনেক নারী আছে গ্রামীণ তারা হচ্ছে স্যানিটারি এবং এই যে হাইজিন গুলো আছে এগুলো তারা হচ্ছে অভ্যস্ত না, তারা হচ্ছে জ্ঞাত না। ফলে অনেক রোগী দেখা যায় তারা হচ্ছে জরায়ু ক্যান্সারের আক্রান্ত হচ্ছে, কিংবা ব্রেস্ট ক্যান্সারের মতো ভয়াবহ প্রসূতি বিভাগের যে রোগীগুলো আছে, গাইনিক রোগীগুলা, এইগুলোর মধ্যে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। এখন মোস্ট অফ দা কেস কি দেখা যায়, আমি আমার গ্রামের কথা বলতে পারি, যদিও এখন গ্রামগুলো অনেকটা উন্নত হয়ে আসছে, তারপরেও এখনো দেখা যাচ্ছে গ্রামে যে অনেক বিশেষ করে প্রৌঢ় মহিলারা যারা আছেন, তারা হয়তো জীবনে কোনোদিন তারা নারী স্বাস্থ্য নিয়ে চিন্তাও করেন নাই। তারা দেখা যাচ্ছে হচ্ছে যে, আমি যদি ধরি জরায়ু ক্যান্সারের একটা লক্ষণ, তারা এগুলোকে পাত্তা দিচ্ছেন না বা তারা জানেন না, তাদের শিক্ষা নাই জরায়ু ক্যান্সারের উপরে। যখন লাস্ট স্টেজে চলে আসতেছে, যখন তাদের অবস্থা হচ্ছে খুবই খারাপ হয়ে যাচ্ছে, তখন যখন তারা ডাক্তার দেখায় তখন দেখা যায় যে হচ্ছে আসলে দেয়ার ইজ নো ওয়ে হম ব্যাক, হম। এমন কথা চলে আসে। না, তুমি খুব ভালো কথা বলেছো। মানে নারী বিশেষজ্ঞতা আছে, নারী বিশেষজ্ঞ, গাইনিকোলজিস্ট। তো আসলে নারীরা, বাংলাদেশের নারীদের আসলে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন, যে তাদের অনেক বিষয়ে লজ্জা পায়, তারা অনেকগুলো সিমটমস আছে যেগুলো হচ্ছে তারা বলতে চায় না, ডাক্তার কাছে যেতে চায় না। তো আর অনেক নর্মাল রোগের ক্ষেত্রেও দেখা যাচ্ছে মেয়েরা বলতে চায় না। পাইলস বা অ্যানাল ফিশার, এই ধরনের রোগগুলা, এগুলো কিন্তু তার মানে স্ত্রী রোগ এমন না, কিন্তু এই রোগগুলা সে বলতে দেখা যায় লজ্জা পাচ্ছে, বা আসলে এইরকম লজ্জা পেলে দেখা যায় পরবর্তীতে আরো সিরিয়াস সিরিয়াস সিচুয়েশন হয়ে দাঁড়ায়। আসলে এই বিষয়ে দরকার হচ্ছে জনসচেতনতা। মূলত দরকার মাঠ পর্যায়ে জনসচেতনতা ক্রিয়েট করা, যে এই রোগগুলো যদি থেকে থাকে আপনার, তাহলে এই বিষয়ে আপনার অন্তত লজ্জা পাওয়া উচিত না। এগুলো আপনার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। এবং আই থিঙ্ক কোন বিশেষজ্ঞ ডাক্তার আজ পর্যন্ত এবার এরকম বিষয় নিয়ে মানে নিরুৎসাহিত করা, উম, কোনো রোগীকে নিরুৎসাহিত করা বা হচ্ছে এই ধরনের কোনো অ্যাক্ট আজ পর্যন্ত করেনি। কিন্তু আসলে রোগীরা আসলে সামাজিক কারণেই মূলত লজ্জা পায় আমি মনে করি।
তো এই ক্ষেত্রে দরকার হচ্ছে মাঠ পর্যায়ে সামাজিক ভাবে সচেতনতা ক্রিয়েট করা এবং হচ্ছে এগুলো প্রচার প্রসারণা করা। আমার কাছে ব্যক্তিগতভাবে কিছু প্রস্তাবনা ছিল, যেমন আমি বুঝতেছিলাম যে স্বাস্থ্যকর্মী একটা টার্ম আমরা ইউজ করতে পারবো, আগে হয়তো আমাদের ছিল স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী যারা হচ্ছে মানে অঞ্চল ভিত্তিক, ধরো একটা গ্রাম গ্রাম ভিত্তিক স্বাস্থ্যকর্মী থাকতেন। তো নর্মালি হয়তো কি আগে তারা যারা ছিলেন তারা আসলে খুব বেশি শিক্ষিত না, তারা মোটামুটি একটা প্যারামেডিক্স কোনো মতে হচ্ছে কিছু কোর্স করে নিয়ে তারা হচ্ছে এলাকা ভিত্তিক যে হালকা পাতলা স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে পারে। ওইটা আমরা বেটার করতে পারি যে তারা নারীদের মানে ভলান্টারিলি গিয়ে নারীদের হচ্ছে স্বাস্থ্য চেক আপটা করা, কারণ নারীদের স্বাস্থ্য চেক আপটা খুব বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা আসপেক্ট থেকে। একজন সুস্থ মা একজন সুস্থ সন্তানের হচ্ছে জন্মদায়ক, এবং একজন সুস্থ মাই আসলে একটা সুস্থ পরিবারকে হচ্ছে ধারক এবং বাহক। মানে অনেক সময় দেখা যায় যে নারীরা, আমাদের ঘরের মায়েরাই, যে রান্না করতে গিয়ে হাত কেটে যাচ্ছে, হাত পুড়ে যাচ্ছে, তারা ওটাকে কেয়ার করতেছে না। তো এই জিনিসটা অনেক সময় দেখা যায় যে খুব ইনফেকশন হয়ে অনেক ভাইটাল পজিশনে চলে যেতে পারে, যেটা হচ্ছে ইনিশিয়ালি সে হয়তো গুরুত্ব দিতে দিলে হয়তো বা ঠিক হয়ে যাবে, রেমেডি আসতো, কিন্তু এটা সে করতেছে না। এবং যে যে নির্দিষ্ট পরিমাণে চেক আপ, মানে আমরা যদি বলি যে আহ নারীদের বাধ্যতামূলক ভাবে বছরে দুইটা বা একটা চেক আপ রাখা যেতে পারে সরকারি ভাবে বিনামূল্যে, ফুল বডি চেক আপ আর কি, যেটা সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল সে রাখতে পারে, এটা সে করায় আসতে পারবে, এটা করতে পারে। এবং শুধু পাশাপাশি ফুল হচ্ছে বডি চেক আপ কেন? ফুল বডি চেক আপ কেন? মানুষ তো হচ্ছে তার যে সিস্টেমের প্রবলেম সেই সিস্টেমের চেক আপটাই করুক না, সেটা করলেও তো অনেক কিছু। আমার যে সিস্টেমে রিলেটেড কোনো প্রবলেম নাই, যেমন আমার মেন্টাল কোনো প্রবলেম নাই, এটা নিশ্চয়ই হওয়া পসিবল, এটা বাহ্যিক ভাবে পসিবল। এখন তাহলে সেটা কেন মেন্টাল চেক আপ করতে হবে? তার কোনো লিভার ডিজিজের কোনো সিমটমস নাই, লিভার ডিজিজের বহুত সিমটমস আছে, সিমটমস নাই, তাহলে সে কেন লিভার চেক আপ করবে? যেগুলো সিমটমস আছে সেগুলাই যদি চেক আপ করে তাও তো অনেক কিছু। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এই স্বাস্থ্যকর্মী কথাটা বললাম, যে আমার মনে হয় যে তারা চালু করতে পারতো সরকার, যে তারা যে মাঠ পর্যায়ে নারীদেরকে হচ্ছে তারা ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করবে তারা কোনো সমস্যা ফেস করতেছে কিনা, করলে আপনি এই ডাক্তারটা দেখান, বা আপনার এই সমস্যাটা সিমটমসটা আসলে এই রোগের সাথে মিলে যাচ্ছে, আপনার উচিত একজন ডাক্তারের সাথে কনসালটেন্ট করা। মানে এই যে উৎসাহ দানের ব্যাপারটা আসলে এটা আমাদের মনে হয় যে চালু করা উচিত। সচেতনতা আসলে আমি শুধু টিভিতে বা মিডিয়াতে দেখাইলে আসলে হচ্ছে না, এই যে নারীদের করে যে বলা, তাকে যে বলা যে আপনার এই সিমটমটা কিন্তু ভয়াবহ দিক থেকে যেতে পারে, এটা কিন্তু ভালো লক্ষণ না, বাস এই কথাটা বলার জন্য হচ্ছে আমার মনে হয় যে কিছু লোক প্রয়োজন আমাদের। অনেক এনজিও আছে হচ্ছে এই কাজটা করে, যে এনজিও কিছু ডাক্তার থাকে, তারা হচ্ছে এলাকা ঘুরে ঘুরে হচ্ছে এই কাজটা করে, বাট আমার মনে হয় যে এটা সরকারি পর্যায়ে আসলে গভর্নমেন্ট লার্জার স্কেলে এটা আসলে ইনকর্পোরেট করতে পারতো। তো এটা আসলে আমার দিক থেকে মনে হয় বলার মতো ছিল। ওভারঅল হচ্ছে আমাদের এই ছিল প্রস্তাবনা, এর বাইরে হচ্ছে সরকার আরো কিছু প্রস্তাবনা দিচ্ছে, যেমন সিএসআর ফান্ডে স্বাস্থ্য খাতে হচ্ছে কর্পোরেট সংস্থাগুলো তাদের হচ্ছে 20% এইখানে দেওয়া লাগবে স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য। স্বাস্থ্য শিক্ষাকে হচ্ছে আরো মান উন্নতি করা, বিদেশি যে কারিকুলাম এর সাথে হচ্ছে ইনকর্পোরেট করা, এবং আরো বেশ কিছু প্রস্তাবনা আছে আমার মনে হয় যেগুলো আসলে দ্বিমত করার সুযোগ নাই। এবং ড্রাগের ক্ষেত্রেও কিছু কথাবার্তা বলা হয়েছে, যেমন সরকারি হাসপাতালে দেখা গেলে আমি যে কয়েকবার ফেস করছি যে ডাক্তার যে ওষুধ লিখে দেয় প্রেসক্রাইব করে, ওই সরকারি ফার্মাসিতে গেলে সেই হচ্ছে আসলে গ্যাসের ওষুধ না পা দিয়ে বাকিটা নাই বাইরে থেকে কিনে নেয়। তো আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশন থেকে আসলে মানে বেরিয়ে যে আসা পরিমাণ উচিত। সরকারি হাসপাতালে কিন্তু যথেষ্ট পরিমাণে ওষুধ সরবরাহ করা হয়, এবং হচ্ছে আমি আমাদের মেডিকেলে দেখছি, আমাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে দেখছি আমি, যে একটা বড় সাইনবোর্ডের মধ্যে লেখা যে এইগুলো ওষুধ পাওয়া যাচ্ছে এখানে। সেখানে অনেকগুলো ওষুধ আছে, প্রায় 100-র উপরে ওষুধ আছে সেখানে পাওয়া যায়, যেগুলো কিনা হচ্ছে ম্যাক্সিমাম রোগের, যেসব সিমটমস নিয়ে রোগীরা আসে ম্যাক্সিমাম রোগের ওষুধ সেখানে পাওয়া যাচ্ছে। তো এর মধ্যে গুটি কয়েক ওষুধ থাকতে পারে যেগুলো হচ্ছে বাইরে থেকে তাৎক্ষণ লাগতেছে, কিন্তু ম্যাক্সিমাম রোগীদের ওষুধগুলো সেখানেই পাওয়া যাচ্ছে। এবং অতীতকালে আমি যখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখাইছি, তখনও আমি আমার যে রোগগুলো নিয়ে গেছি, সিমটমস নিয়ে গেছি, সেখানে আমি ম্যাক্সিমাম ওষুধ মোটামুটি পাইছি, বা ম্যাক্সিমাম না পাইলেও অন্তত উল্লেখযোগ্য পরিমাণ পাইছি। এখন যদি এমন কোনো যে হাসপাতালে দেখা যায় যে ওষুধ নাই, বা দুই একটা ওষুধ পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম ওষুধ পাওয়া যাচ্ছে না, বা ম্যাক্সিমাম রোগীরা তাদের ওষুধ প্রয়োজন মতো পাচ্ছে না, তাহলে সেখানে আমি বলবো ইন্টারনাল দুর্নীতি। কারণ সরকার থেকে এগুলা যথেষ্ট পরিমাণ সাপ্লাই দেওয়া তো হয়। আমার মনে হয় দুর্নীতিগুলো, এই অডিটের বিষয়গুলো হচ্ছে সরকার আরো স্বচ্ছতা করতে পারে, আনতে পারে। তো আমার মনে হয় যে এই কমিশনের আসলে প্রস্তাবনা গুলো খুবই সুন্দর, এবং তারা আসলে আরো, যে আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো তারা ইনকর্পোরেট করলে আরো ভালো হইতো। প্লাস হচ্ছে আসলে তারা যে পুরোপুরি বাস্তবায়ন করতে পারে এটা আসলে খুব ভালো হবে। তো সমস্যা হচ্ছে ওই যে বললাম যে রাজনীতিকরণ এবং হচ্ছে রাজনৈতিক সদিচ্ছাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো আসলে ইনকর্পোরেশন করার ক্ষেত্রে। তো আই হোপ যে আমাদের সামনে আমরা ভালো বেটার হেলথ আমরা নাগরিকদের জন্য আমরা হচ্ছে ইনশিওর করতে পারবো। তো ধন্যবাদ জাফির তোমাকে। ইনশাল্লাহ সামনে আমরা হয়তো আবারও বসবো আলোচনায়।
সবাইকে ধন্যবাদ।